আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের পাঠ। আমি আজ ব্যবস্থাপনা বিষয়ের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের সঙ্গে থাকছে আমি উম্মে কুলসুম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তো গত ক্লাসে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই অধ্যায় থেকে কিছুটা জেনে নিই আমরা যে কি কি ছিল সেই অধ্যায়ে। তো সেই অধ্যায় থেকে আমরা মূলত শিখেছি ব্যবস্থাপনা কাকে বলে, তারপর ব্যবস্থাপনার জনককে, তারপর ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, গুরুত্ব, তারপর ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার কার্য, এই সব বিষয় সম্পর্কে জেনেছি। তো আজ আমরা জানবো ব্যবস্থাপনার নীতি সম্পর্কে। নীতি কাকে বলে? যে নীতি হচ্ছে যে নির্দিষ্ট কোনো, যেমন নীতি হলো ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা, অর্থাৎ ব্যবস্থাপনা তার কাজগুলো কিভাবে করবে সেই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে। সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করার যে পন্থাটা অবলম্বন করা হয় সেটাকে মূলত নীতি বলা হয়ে থাকে। এই নীতি প্রতিটা কার্যের, যেমন আমরা দৈনন্দিন কাজ করি, দৈনন্দিন কাজ কি করি, যে ঘুমোতে যাই, ঘুম থেকে উঠে নাস্তা করা, তারপর দৈনন্দিন কাজে যাওয়া, তারপর আবার দুপুরে লাঞ্চ করা, তারপর রেস্ট নেওয়া, তারপর আবার বিকেলে একটু ঘোরাফেরা করা। এইভাবে দৈনন্দিন কাজগুলো রুটিন মাফিক সাজানো থাকে। এই যে একইভাবে যে ব্যবস্থাপকীয় কার্যগুলি সমূহ ওই রকম ছকে বাঁধা কিছু নিয়ম নীতি অনুসরণ করা লাগে, সেইগুলোকেই মূলত নিয়ম বলা হয়ে থাকে বা নীতি বলা হয়ে থাকে। তো নীতি কি বলেছি, যে আমরা নীতি হলো ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা। দীর্ঘদিন ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে যে ব্যবস্থাপকগণ যে সকল নিয়ম নীতি পালন করে এসেছেন তার মধ্য হতে সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত নিয়ম নির্দেশিকাকেই ব্যবস্থাপনার নীতি বলা হয়ে থাকে। কি বলা হয়েছে, যে আমি বলেছিলাম যে দীর্ঘদিন একই উপায়ে মানুষ তার জীবনযাপন করতে যে কাজগুলো রেগুলার করে থাকে বা সর্বজন গৃহীত হয় সেগুলোকেই কিন্তু মূলত নীতি বলা হয়ে থাকে। তো একইভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রেও দীর্ঘদিন ব্যবস্থাপকগণ কোনো কার্য পরিচালনা করতে যে সকল নিয়ম নীতি পালন করে আসেন এর মধ্যে হতে যখন সকলের নিকট গ্রহণযোগ্য যে নিয়ম বা নীতি থাকে সেটাকে মূলত ব্যবস্থাপনার নীতি বলা হয়ে থাকে। তো আমরা এর আগে জানি যে ব্যবস্থাপনার জনককে, ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফিওল। হেনরি ফিওলকে ব্যবস্থাপনার জনক বলা হয় কারণ ব্যবস্থাপনাটাকে আধুনিকভাবে, ব্যবস্থাপনাটার অস্তিত্ব খুঁজে বের করতে যে কালে যেমন ব্যবস্থাপনার অস্তিত্বটাকে খুঁজে বের করতে যে অনেকেরই অবদান ছিল, সেই সাথে হেনরি ফিওলের অবদানও অনস্বীকার্য ছিল। তো হেনরি ফিওল যেহেতু ব্যবস্থাপনা বিষয়ের কে উদ্ভাবন করার কাজে সহযোগিতা করেছেন এবং উদ্ভাবন করেছেন বিধায় তাকে ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে, তেমনি ব্যবস্থাপনাকে হেনরি ফিওল আধুনিকভাবে রূপায়ণ করেছেন। আধুনিকভাবে রূপায়ণ করার কারণে ব্যবস্থাপনাকে বলা হয়েছে, হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনকও বলা হয়েছে। তো আধুনিক ব্যবস্থাপনার জনক বলার মূল কারণ হচ্ছে হেনরি ফিওল ব্যবস্থাপনার কিছু মূল নিয়মকে একই ছকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। যেমন ব্যবস্থাপনার মূল কিছু নিয়ম বা নীতি আছে যেগুলো সর্বজন স্বীকৃত, বা এই নীতি অবলম্বন করে প্রতিটা প্রতিষ্ঠানই মোটামুটি এই নীতি অবলম্বন করেন এবং এই নীতি অবলম্বন করলে কর্মীদের থেকে অধিক কাজ আদায় করা সম্ভব হয়। যে কারণে এই 14টি নীতির কারণেই, নীতির স্বীকৃতির কারণেই হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। অর্থাৎ হেনরি ফিওলই প্রথম ব্যবস্থাপনাকে আধুনিকভাবে রূপায়ণ করেছেন, যে কারণে হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। তো আমরা আসি যে সেই 14টি নীতি কি, 14টি নীতি সম্পর্কে এখানে কি বলেছে।
যে সর্বপ্রথম নীতি হচ্ছে কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি, তারপর হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষার নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি, আদেশের ঐক্যনীতি, নির্দেশনার ঐক্যনীতি, সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের নীতি, জোড়াময় শিকলের নীতি, নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, চাকরির স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি এবং একতাই বল নীতি। এই সব নীতিগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানে বিরাজ করে। আর যখন একটা প্রতিষ্ঠানে এই নীতিগুলো বিরাজ করে তখনই কিন্তু সেই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো সুন্দর হয়ে ওঠে। তো এই কর্ম বিভাজনের নীতি 1 নম্বর যেটা বলা হয়েছে যে কর্ম বিভাজনের নীতি। হ্যাঁ, তো কর্ম বিভাজন প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব প্রত্যেককে বুঝিয়ে দেওয়ার যে বিষয়টি সেটাকে মূলত কর্ম বিভাজনের নীতি বলা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যখন প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয় তখন সেই কার্যক্রমগুলোকে এক জায়গায় কুক্ষিগত না রেখে এক একজনকে এক একটা কাজ বুঝিয়ে দেওয়া বা এক একজনকে এক একটা কাজ ভাগ করে দেওয়ার যে নীতি সেটাকে মূলত কর্মবিভাজনের নীতি বলা হয়েছে। তো এরপর আসো কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষার নীতি। অর্থাৎ কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, যে যিনি আদেশ দান করবে তার অধিকারকে বলা হয় কর্তৃত্ব। আর অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা, যে একজনকে দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলে সে অবশ্যই তার বিপরীতে জবাবদিহি করবে। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা রক্ষার নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষার নীতি বলা হয়েছে। যে যিনি কর্তৃত্ব অর্পণ করলেন এবং যিনি দায়িত্বপ্রাপ্ত হলেন দুইজনের জবাবদিহিতা এবং দায়বদ্ধতা, দুইটা অধিকার এবং জবাবদিহিতা দুইটার সমতাকে মূলত কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি বলা হয়েছে। এরপর আসা যাক কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। যে প্রতিষ্ঠানে কোনো ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ের নীতিকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলা হয়েছে। যে যদি এরূপ সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা ব্যবস্থাপনার ঊর্ধ্বতনের নিকট বা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের নিকট কুক্ষিগত থাকে তখন সেটাকে কেন্দ্রীকরণ বলা হয়ে থাকে। অর্থাৎ কেন্দ্রীকরণটা হচ্ছে যে প্রতিষ্ঠানের সকল দায়িত্ব কিংবা প্রতিষ্ঠানের সকল কার্যভার যখন সিদ্ধান্ত যখন ঊর্ধ্বতনের নিকট বা একটা মহলের নিকট কুক্ষিগত করে রাখা হয় তাকে কেন্দ্রীকরণ বলা হয়। আবার যখন প্রতিষ্ঠানের সিদ্ধান্তগুলো উপর মহলে বা ঊর্ধ্বতনের নিকট কুক্ষিগত করে না রেখে জনগণের কাছ থেকে মতামত গ্রহণের মধ্য দিয়ে বা জনগণের নিকট হস্তান্তর করা হয় সেক্ষেত্রে সেটাকে বিকেন্দ্রীকরণের নীতি বলা হয়ে থাকে। তো দেখা যায় যে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ দুই ধরনের প্রতিষ্ঠানই কিন্তু রয়েছে, যে কারণে দেখা যায় যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রীকরণের নীতি অবলম্বন করলে প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়, আবার কখনো কখনো দেখা যায় যে বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করলে অর্থাৎ প্রতিষ্ঠানের অন্যান্য নিম্ন পর্যায়ের যারা কর্মচারী আছে তাদের মধ্য থেকে যখন সিদ্ধান্তটা নিয়ে আসার চেষ্টা করা হয় তখন কর্মীরা অধিক সন্তুষ্ট হয় এবং কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তারা তাদের মতামতের ভিত্তিতে কাজগুলো করার সুযোগ পায়। এরপর আসা যাক আদেশের ঐক্যনীতি। যে আদেশের ঐক্যনীতি বলেছেন যে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এই ধরনের নীতি অবলম্বন করাকে বা এই ধরনের এরূপ একজন মাত্র ব্যক্তি এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিত করার নীতিকে আদেশের ঐক্যনীতি বলা হয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তিকে যখন অন্য আরেকজন আদেশ দান করবেন, তো একজন ব্যক্তির আদেশদাতা যখন একজন হয় তখন তার কাজ সহজভাবে সমাধান করা সম্ভব হয়। কিন্তু একজনকে যদি একই সময়ে দুইজন তিনজন ঊর্ধ্বতন বা দুইজন তিনজন ব্যক্তি আদেশ দান করেন সেই ক্ষেত্রে কিন্তু তার কাজের বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। সে
সুন্দরভাবে কাজগুলো সমাধান করতে পারে না, বা কারটা আগে করবে কারটা পরে করবে সে সম্পর্কে সে দোদুল্যমান অবস্থায় থাকে এবং সে কাজটা ভালোভাবে করতে পারে না। তো যে কারণে আদেশের ঐক্যনীতি, একজন ব্যক্তির আদেশদাতা যখন একাধিক হয় তখন আদেশের ঐক্যনীতি লঙ্ঘন হয়। তো এরপর আসা যাক যে নির্দেশনার ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতির পর হচ্ছে নির্দেশনার ঐক্যনীতি, যে উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করাকেই নির্দেশনার ঐক্যনীতি বলা হয়ে থাকে। অর্থাৎ পূর্বে একটা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানগুলো কিন্তু পূর্ব থেকেই তাদের কাজের পরিকল্পনা করে থাকে। এখন যখন পরিকল্পনা অনুযায়ী একভাবে কাজের ধরনটা ঠিক করা থাকে, তখন এই ধরনটাই যখন বাকি কর্মীরা বা সকলে এইটাই অনুসরণ করতে যায়, পরবর্তীতে এটাকে আবার হুট করে পরিবর্তন করলে দেখা গেল যে নির্দেশনার ঐক্যনীতি লঙ্ঘন হয়, যে পূর্বের নির্দেশনার সাথে পরের নির্দেশনার সাথে মিল না পাওয়া গেলে কাজের বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, এতে করে নির্দেশনার ঐক্যনীতি লঙ্ঘিত হয়। তো এরপর হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। যে কি বলছে, যে ব্যক্তি স্বার্থের, যেটা 6 নম্বরটা হচ্ছে সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের নীতি। কি বলা হয়েছে, যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি বলা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানে যখন একটা ব্যবসায় কর্মরত প্রতিটা ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগ যদি প্রাতিষ্ঠানিক স্বার্থকে বড় করে দেখে, তবে সেই ক্ষেত্রে দলীয় চেতনা বৃদ্ধি পায়। হ্যাঁ, তো দেখা গেছে যে প্রত্যেকে যদি প্রত্যেকের নিজের কথা চিন্তা করে কাজ দেয় বা কাজ আদায় করার চিন্তা করে, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো যে কারণে যে সাময়িকভাবে দেখা যাচ্ছে যে কাজটা ভালোভাবে পেতে হলে সাধারণ স্বার্থে বা প্রাতিষ্ঠানিক স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ করা লাগে। তো এটা কি বলা হয়েছে, সাধারণ স্বার্থে প্রাতিষ্ঠানিক স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। তো এরপর আসা যাক জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতিটা হচ্ছে যে প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার যে নীতি, সেটাকে জোড়াময় শিকলের নীতি বলা হয়েছে। অর্থাৎ কি বলা হয়েছে, যে প্রতিষ্ঠানের একদম উপর থেকে নিচ পর্যন্ত যতজন কর্মী আছে, ঊর্ধ্বতন থেকে নিম্ন স্তর পর্যন্ত সকলকে একটা চেইন বা শিকলে আবদ্ধ করা। যেমন আমি গত ক্লাসে একটা কোশ্চেনে আলোচনা করেছিলাম, সেটাতে ছিল ব্যবস্থাপনার স্তর সম্পর্কে আলোচনা করেছিলাম, যে ব্যবস্থাপনার কর্মীদের স্তর হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। প্রত্যেক সম্পর্কে কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। তো এখন ধরা যাক আমি কি বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না, যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ নীতি নির্ধারণ করেন, মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণদের পরিকল্পিত কাজ বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের কর্মীদেরকে কাজে লাগান। তো এখানে যে 3 স্তরে কিন্তু কাজ করছে, ঊর্ধ্বতন, মধ্যস্তর, উচ্চস্তর, মধ্যস্তর এবং নিম্ন স্তর। এখন যদি ধরা যাক একটা উদাহরণ হিসেবে বলি, যে উচ্চ স্তরের কর্মীরা যখন নিম্ন স্তরে একটা ফার্মে বা একটা প্রতিষ্ঠানে অগ্নিজনিত কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, তো সেই সমস্যাটার জন্য নিম্ন স্তরের কর্মী কাকে জানাবে, মধ্যস্তরের কর্মীকে জানাবে না উচ্চ স্তরের কর্মীকে জানাবে? সে অবশ্যই আগে মধ্যস্তরের কর্মীকে জানাবে। মধ্যস্তরের কর্মীকে না জানিয়ে সে উচ্চ স্তরের কর্মী পর্যন্ত পৌঁছাতে পারবে না, যে কারণে আর যদি পৌঁছে সেটা জোড়াময় শিকলের নীতি লঙ্ঘিত হবে। তো এই কারণে বলা হয়ে থাকে যে ঠিক আছে, তোমরা এই নীতিগুলো একটু দেখো, করার চেষ্টা করো, নীতিগুলো অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। হ্যাঁ, তো আর জোড়াময় শিকলের নীতি কোথায় এসেছে? জোড়াময় শিকলের নীতি। তো জোড়াময় শিকলের নীতিতে যেটা বললাম, যে যখন নিম্ন স্তরের কর্মী উচ্চ পর্যায়ের কর্মীর নিকট যায়, তখন জোড়াময় শিকলের নীতি লঙ্ঘিত হয়। আর এই উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে একটা চেইন আকারে
একজনের পর একজন স্তরে স্তরে নিচের দিকে ধাবিত হয় বিধায় এটাকে জোড়াময় শিকলের নীতি বলা হয়েছে। এরপর আসা যাক নিয়মানুবর্তিতার নীতি। তো নিয়মানুবর্তিতার নীতিটা কি দেখো, যে প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনার নিয়মানুবর্তিতার নীতি বলে। যে প্রতিষ্ঠানের যদি নির্দিষ্ট নিয়ম নীতি নির্ধারণ করা থাকে এবং সেই নীতি অনুসরণ করে প্রাতিষ্ঠানিক কার্য সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে কিন্তু কাজের বিশৃঙ্খলতা তেমন হয় না। কিন্তু নীতির বহির্ভূত কোনো কাজ করা হলে সেক্ষেত্রে কাজের বিশৃঙ্খলতা হয়, কারণ সেটা পূর্ব থেকেই নির্ধারণ করা থাকে না। এরপর হচ্ছে শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি বলা হয়ে থাকে, যেটা 9 নম্বর শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং যোগ্য বস্তুকে যোগ্য স্থানে স্থাপন করার যে বিষয়, সেটাকে বলা হয়ে থাকে শৃঙ্খলার নীতি। যে একত্রে শৃঙ্খলা বলতে উপায় উপকরণকে সুশৃঙ্খলভাবে গুছানোকে বোঝানো হয়ে থাকে। যেমন একটা প্রতিষ্ঠানের একজন ব্যক্তি যে স্তরে থাকার কথা সেই স্তরে না থেকে তাকে যদি তার চেয়ে উপরের স্তরে দেওয়া হয়, তখন সে তার লেভেল অনুযায়ী কাজ সম্পর্কে জানবে না, বুঝবে না, তাতে করে কিন্তু কাজের বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। যে কারণে দেখা যায় যে যার যে কাজ যে কাজের জন্য উপযোগী তাকে সেই কাজ করতে দেওয়ার যে নীতি, সেটাকে বলা হয়ে থাকে শৃঙ্খলার নীতি। এরপর আসা যাক পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি হচ্ছে 10 নম্বর। পারিশ্রমিকের নীতি। তো পারিশ্রমিকের নীতিতে বলেছে যে প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনা উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদান করার যে নীতি, সেটাকে মূলত পারিশ্রমিকের নীতি বলা হয়েছে। যে একজন কর্মীকে তার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যদি পারিশ্রমিক প্রদান করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে একজন কর্মী তার কর্মের ইচ্ছা বা আগ্রহ হারায় এবং সেই কাজ সে করতে বিশৃঙ্খলভাবে করে বা মনোযোগী হয়ে সেই কাজটা করে না। সেজন্য যে পারিশ্রমিকের নীতিটা হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য পারিশ্রমিক দান করা এবং সে অনুযায়ী তাকে কাজ দেওয়া। তারপর আসা যাক সাম্যের নীতি। সাম্যের নীতি অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ, অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনার সাম্যের নীতি বলা হয়েছে। হ্যাঁ, তো অধস্তনদের সাম্যের নীতি অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের যে নীতি, তাকে ব্যবস্থাপনার সাম্যের নীতি বলা হয়েছে। এটি ন্যায়পরায়ণতার সাথেও সম্পর্কযুক্ত। একজন ঊর্ধ্বতন যদি তার সকল অধস্তনকে সমান চোখে দেখে, সমানভাবে স্নেহ করে এবং সমানভাবে কাজ ভাগ করে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে কাজ সুন্দর হয় এবং কর্মীরাও অনুপ্রাণিত হয়ে সেই কাজটা করে। তো যে কারণে এটাকে সাম্যের নীতি বলা হয়েছে। তারপর আসা যাক চাকরির স্থায়িত্বের নীতি। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে কর্মীদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তা কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। অর্থাৎ একজন কর্মী যখন কাজের প্রতি আগ্রহী হয় বা একজন কর্মী যখন একটা কাজ সুন্দরভাবে করবে, তখন তার মাথায় যদি চাকরি নিয়ে বা চাকরি চলে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে সে মনোযোগী হয়ে কাজ করতে পারে না। তাই দেখা যায় যে একজন কর্মীকে যদি চাকরির স্থায়িত্ব প্রদান করা হয়, সেক্ষেত্রে কর্মী কাজে অধিক মনোযোগী হয় এবং তার কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। এরপর আসা যাক উদ্যোগের নীতি।
প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকেই ব্যবস্থাপনার উদ্যোগের নীতি বলা হয়ে থাকে। তো একজন প্রতিষ্ঠানে অবস্থান করে যখন একজন কর্মী তার নিজের দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের সুযোগ পায়, তখন দেখা গেছে যে সে কিন্তু কাজে বেশি আগ্রহী হয়, তো যেটাকে উদ্যোগের নীতি বলা হয়েছে। এরপর হচ্ছে একতাই বল নীতি। একতাই বল নীতি প্রতিষ্ঠানের কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকেই ব্যবস্থাপনার একতাই বল নীতি বলে। প্রতিটা বিভাগ উপবিভাগের অধীন ব্যক্তিবর্গ যদি বিভাগীয় লক্ষ্য অর্জনের জন্য স্ব ক্ষেত্রে পরস্পর ঐক্যবদ্ধ থাকে এবং প্রতিটা বিভাগ উপবিভাগ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকের কাজকে অন্যের সাথে সম্মিলিত করে এবং ঐক্যবদ্ধ থেকে সেই কাজগুলো করার চেষ্টা করে, তখন তাকে দেখা গেছে যে একতাই বল বা সাম্যের নীতি বলা হয়ে থাকে, একতাই বলের নীতি বলা হয়ে থাকে। তো এরপরও কিন্তু হেনরি ফিওলের যে নীতিগুলো 14টা নীতি আছে এগুলো সর্বজন স্বীকৃত। এর বাহিরেও আবার কিছু কিছু নীতি আছে যেগুলো হয়তোবা অ্যাড করা যেতে পারে যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে। সেগুলো হচ্ছে নমনীয়তার নীতি, ভারসাম্য নীতি, ব্যতিক্রমের নীতি। হ্যাঁ, ব্যতিক্রমের নীতির মধ্যে যেমন ব্যবস্থাপকগণ কোনো ক্ষেত্রে তার দৃষ্টি অধিক নিবন্ধ করবে এরূপ নীতিতে তার প্রতি আলোকপাত করা হয়ে থাকে। একজন ব্যবস্থাপকের পক্ষে তার সবগুলো কাজ সমান গুরুত্ব দিয়ে করা সম্ভব হয় না। যখন কোনো কাজ নিয়ে তারা কাজকে কিছুটা কম গুরুত্ব দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে যেটাকে ব্যতিক্রমের নীতিও বলা হয়ে থাকে, যে যখন সে সব কাজকে সমানভাবে গুরুত্ব দিতে পারে না। এই হচ্ছে ব্যবস্থাপনার 14টি নীতি। এবং প্রত্যেকটা নীতি যখন ব্যবস্থাপনার নীতিগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে বলা হবে, তখন 14টা নীতি তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে। এবং এই অধ্যায়ের অধিকাংশ কোশ্চেন কিন্তু এই নীতি থেকেই আসে। এবং ধরো কোশ্চেন, এই যে কিছুক্ষণ আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা প্রতিষ্ঠানে নিম্ন পর্যায়ে যে কোনো একটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তো সেটা সে বিভাগীয় প্রধানকে জানাবে না ঊর্ধ্বতনকে জানাবে, তো জেনারেল ম্যানেজারকে জানাবে, তো সেই ব্যাপারে লিখো। তো এখন দেখা গেছে যে যদি সে ঊর্ধ্বতনকে জানায়, প্রথম স্তরের কর্মীকে জানায়, সেক্ষেত্রে কোন নীতি লঙ্ঘিত হবে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। তো তোমরা যেহেতু জেনে গেছো যে এটা উপর থেকে নিচ, প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি এবং তার কাজকে এক সূত্রে গ্রথিত করাকেই জোড়াময় শিকলের নীতি বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে পারবে যে এটা জোড়াময় শিকলের নীতি লঙ্ঘিত হয়েছে। তো একইভাবে প্রত্যেকটা নীতিকে নিয়ে এক একটা কোশ্চেন করা হয় এবং এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেনই এই নীতির উপর থেকেই থাকে। তো যাই হোক, এই নীতির প্রত্যেকটা নীতি মুখস্থ করার চেষ্টা করবে এবং আমরা পরবর্তীতে এই অধ্যায়ে বিশেষ কিছু কোশ্চেন আছে যেটা যে ব্যবস্থাপনা উন্নয়নে মনীষীদের অবদান, যে কে কে ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে কি অবদান রেখেছেন। হ্যাঁ, যেমন এফ.ডব্লিউ. টেলর, এর কথা বলেছিলাম যে আমরা বৈজ্ঞানিক, আরেকটা ক্লাসে বলেছিলাম যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে, হেনরি ফিওল, বা ব্যবস্থাপনার জনক কে হেনরি ফিওল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে এফ.ডব্লিউ. টেলর। তো এই হচ্ছে এফ.ডব্লিউ. টেলর এবং তার জীবন বৃত্তান্ত এখানে দেওয়া আছেন, যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন এবং কেন তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, যে বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনাকে উপস্থাপনা করার প্রয়াস চালিয়েছেন বিধায়ী তাকে এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়েছে। এটা কেন সেটা তোমরা ডিটেল পড়বে। তো এরপর আবার ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফিওলের অবদান সে সম্পর্কেও এখানে লেখা আছে, এই বিষয়টা নিয়েও পড়বে। তো এখানে আরো কিছু কোশ্চেন আছে যে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, যে একজন আদর্শ ব্যবস্থাপক হতে হলে তার কি কি গুণাবলী থাকা দরকার সে ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখি যে আমরা কিন্তু এর আগে একটা কোশ্চেনে ব্যবস্থাপকের গুণাবলী পড়েছিলাম, বা ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকা লাগে সেই সম্পর্কে পড়েছিলাম।
তো এখানেও একইভাবে ব্যবস্থাপকের গুণাবলী সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে। তো আমি ছোট করে একটু আলোচনা করে দিচ্ছি যে ব্যবস্থাপকের গুণাবলী সম্পর্কে। যে একটা প্রতিষ্ঠান যখন পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের উপরেই কিন্তু প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম কাজ নির্ভর করে থাকে। কারণ ব্যবস্থাপক যত সুন্দর করে কাজ পরিচালনা করার চিন্তা করবে বা প্ল্যানিং করবে, সেই অনুযায়ী কিন্তু কাজটা পরিচালিত হবে। বাকিদেরকে সেই কাজের প্ল্যানিং বলে দেওয়া হয় এবং সেই অনুযায়ী বাকিরা কাজ করে, কিন্তু মূলত ব্যবস্থাপক কিন্তু সেই কার্য পরিচালনা করে। এখন একজন ব্যবস্থাপক কতটা সুন্দরভাবে, কতটা নিয়মতান্ত্রিকভাবে একটা কাজ পরিচালনা করবে, সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করে যে সে কতটা সুন্দরভাবে, সে নিজে কতটা ভালো জানে এবং সে নিজে কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে কাজের ধারাগুলোকে। তার উপর ডিপেন্ড করে যে একটা প্রতিষ্ঠান কতটা সুন্দরভাবে পরিচালিত হবে। তো এখানে দেখা যাক যে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলীর মধ্যে সাধারণ শিক্ষা ও জ্ঞান। যে একজন ব্যবস্থাপক যখন শিক্ষিত হবে, তার যখন তাত্ত্বিক জ্ঞান থাকবে, তখন কিন্তু সে যাবতীয় বিষয় সম্পর্কে তার ধারণা থাকবে এবং সে অনুযায়ী সে সবাইকে জানাতে পারবে এবং ব্রিফ করতে পারবে। যে কারণে যে সাধারণ শিক্ষা এবং জ্ঞান একজন ব্যবস্থাপকের থাকা লাগে। এরপর আসা যাক অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা বলতে কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার যে বিষয়টা, সেটাকে বোঝানো হয়ে থাকে অভিজ্ঞতা। অর্থাৎ একটা মানুষ কত দীর্ঘদিন একটা কাজ নিয়ে কাজ করতে করতে তার সেই কাজ সম্পর্কে যে দক্ষতাটা তৈরি হয়, দক্ষতা সৃষ্টি হয়, সেটাকে মূলত অভিজ্ঞতা বলা হয়েছে। তো এই অভিজ্ঞ ব্যবস্থাপকের দ্বারা কিন্তু খুব সুন্দর কাজ করা সম্ভব হয়ে থাকে। এরপর হচ্ছে শারীরিক ও মানসিক সামর্থ্য। শারীরিক ও মানসিক সুস্থতা, শক্তি ও দৃঢ়তাকে এই ধরনের যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছে। যে একজন মানুষ কতটা সুন্দর এবং সাবলীলভাবে কাজ করতে পারবে, তার শারীরিক এবং মানসিক দুই ধরনের সুস্থতার উপরে কিন্তু সেটা ডিপেন্ড করে। যখন একজন ব্যবস্থাপক সুস্থ সবল হন মানসিকভাবে এবং শারীরিকভাবে, তখন সে সুস্থ চিন্তা করতে পারে এবং অপরজনকেও সুস্থভাবে কাজ করার বা ভালোভাবে কাজ করার জন্য ইন্সপায়ার করতে পারে বা তাকে দিক নির্দেশনা প্রদান করতে পারে। এরপর আসা যাক আন্তরিকতা ও সংকল্পবদ্ধতা। যে কোনো কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্তব্য কাজে একাগ্র ও মনোযোগী হওয়াকে বলা হয়েছে যে আন্তরিকতা ও সংকল্পবদ্ধতা। অর্থাৎ কাজটাকে একজন ব্যবস্থাপক কতটা আন্তরিকতার সহিত নেয়, সে কতটা মনোযোগী হয়ে এবং ভালোবেসে কাজটা করছে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে কাজটা কতটা ভালোভাবে আদায় করা সম্ভব হয় তার উপরে। তো এরপর আসা যাক যে যোগাযোগ দক্ষতা। অন্য বা অন্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের যে প্রক্রিয়া, সেটাকে যোগাযোগ দক্ষতা বলা হয়েছে। অনুপ্রাণিত করার ক্ষমতা। যে অন্যকে, নিজে কাজ করলেই শুধু চলে না, একজন মেধা সম্পন্ন ব্যবস্থাপক যখন নিজে সব বুঝে কিন্তু অন্যকে বোঝাতে পারে না বা অন্যকে ইন্সপায়ার করতে পারে না, তখন কিন্তু তার কাছ থেকে ভালো কাজ আদায় করা যায় না। যে কারণে অন্যকে অনুপ্রাণিত করার মধ্য দিয়ে কাজ আদায় করে নেওয়াটাও কিন্তু একজন ভালো ব্যবস্থাপকের কৌশল। এরপর হচ্ছে প্রজ্ঞা ও দূরদর্শী। জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে অনুধাবন করার যে কৌশল, সেটাকে বলা হয়ে থাকে প্রজ্ঞা। তো ভবিষ্যতে কি করা হবে বা কোনো বিপদ হলে সেটা কি ধরনের সমস্যা হতে পারে, সেটা পূর্বেই চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেটাকে প্রজ্ঞা বলা হয়েছে। তা এরপর আছে যে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সাহসিকতা, সংযত ব্যক্তিত্ব ইত্যাদি হচ্ছে ইত্যাদি সব হচ্ছে একজন ব্যবস্থাপকের গুণাবলীর মধ্যে পড়ে। তো এরপর আরো কিছু কোশ্চেন আছে যে আদর্শ ব্যবস্থাপকের কি কি ভূমিকা একটা প্রতিষ্ঠানে থাকতে পারে এবং ব্যবস্থাপনা ও প্রশাসন, এই সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। যেটা বলেছিলাম যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। তো তোমরা গত ক্লাসে এটা জেনেছো যে উচ্চ পর্যায়ে কারা থাকেন, মধ্য পর্যায়ে কারা থাকেন এবং নিম্ন পর্যায়ে কারা থাকেন। এরপর বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা সম্পর্কেও কিছু বিষয় নিয়ে আলোচনা করা আছে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।